দেখিস তোর জীবন আমি কিভাবে হারাম করি। এদিকে আরাফ অরুণিকার হাত ধরে বসে আছে। রুহানের মুখ থেকে অরুণিকার প্যানিক অ্যাটাক আসার কথা শোনার পর থেকে কেমন শূন্য শূন্য লাগছে তার। অরুণিকার হাতে কপাল ঠেকিয়ে আরাফ ভেজা কণ্ঠে বলল, সরি অরু, এত জ্বালিয়েছি আমরা যে আজ তোর এই অবস্থা হয়েছে। কিন্তু আমি তোকে প্রমিস করছি, একবার আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নেই, তোকে ওই জাহান্নামে আর থাকতে হবে না। আমি তোকে বাসায় নিয়ে আসবো, পড়াশোনা শেষ করে ডাক্তার হয়ে বের হই, আমি তোর দায়িত্ব নেব। এর জন্য যদি আহনাফের সাথেও আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, আই ডোন্ট কেয়ার। আমি জানি না তুই আহনাফকে নিয়ে কেন অমন মিথ্যে বলেছিলি। হয়তো তুই অবুঝ ছিলি, কিন্তু এখন তো সব ঠিকই বুঝেছিস। সবার কাছে ক্ষমা চাইলে দেখবি সবাই তোকে ক্ষমা করে দেবে। এদিকে আহনাব দরজায় মাথা হেলিয়ে দিয়ে মেঝেতে বসে আছে। অরুণিকার চোখের জল সহ্য করতে পারছে না কেন সে। হাতে থাকা গভীর ক্ষতটার দিকে তাকালো আহনাব। 5 বছরেও এই ক্ষত শুকায়নি। চোখ ঝাপসা হয়ে এলো তার। মনে মনে বলল, যদি কখনো কেউ জেনে যায় সেদিন অরুজা বলেছিল সব সত্য, তখন কি হবে? আমার ভুলের শাস্তি পাচ্ছে মেয়েটা। আহনাব মেঝেতে ঘুষি মারল বার কয়েক। এরপর নিজেকে সামলে নিয়ে বলল, ও এটা ডিজার্ভ করে। ও আমার কাছের মানুষটাকে কেড়ে নিয়েছে। আমি ওর সবচেয়ে মূল্যবান সম্পদ কেড়ে নিয়েছি। টিট ফর দ্যাট। অরুণিকার জ্ঞান ফিরতেই সে নিজেকে অপরিচিত কক্ষে আবিষ্কার করল। রীতিমতো ঘাবড়ে গেল সে। উঠে বসতেই খেয়াল করল বেডের কাছে মাথা রেখে মেঝেতে বসে আছে এক যুবক। চুল দেখেই চিনে ফেলেছে সে মানুষটিকে। কাপা কণ্ঠে ডাকল সে। আরাফ। অরুণিকার কণ্ঠে হক চুকিয়ে উঠল আরাফ। অবিলম্বে উঠে অরুণিকার পাশে বসে বলল। তুই ঠিক আছিস অরু? অরুণিকা ক্ষীণ হেসে বলল, তুমি আবার আমাকে নিয়ে কবে থেকে ভাবা শুরু করেছো? আরাফ চুপ করে রইল। অরুণিকা আশেপাশে তাকিয়ে বলল, আমি এখানে কিভাবে এলাম? এটা কার বাসা? আমাদের বাসা, আমরা 6 জন এখানে থাকি। কেন? এই শহরেই তো তোমাদের বিশাল বিশাল অট্টালিকা। এই সামান্য গলিতে জায়গা হয় তোমাদের? আরাফ ভ্রু কুঁচকে বলল। এভাবে কথা বলছিস কেন? অরুণিকা মলিন হেসে বলল, আচ্ছা সরি, আমি শুধু শুধু তোমাদের এই বাসাটাও নষ্ট করে দিয়েছি, অপবিত্র করে দিয়েছি। বাজে কথা বলিস না। তুমি কি বিশ্বাস করছো এই কথাটা বাজে? নয়তো কি? তবে 5 বছর আগে সবাই যখন আমাকে অলক্ষণে অপবিত্র নষ্ট মেয়ে বলেছিল, তুমি তখন চুপ করেছিলে কেন? তুই সেদিন মিথ্যা না বললেও পারতি। অরুণিকা স্মিত হাসল। তার ঠোঁটের হাসিটা একদম মৃত শুকনো। দেখেই বোঝা যাচ্ছে কতটা যন্ত্রণা সেই হাসির পেছনে লুকিয়ে আছে। অরুণিকা বসা থেকে উঠে দাঁড়ালো। আরাব ব্যস্ত কণ্ঠে বলল। আরেকটু বস। অরুণিকা শক্ত মুখে বলল, সেদিন আমি মিথ্যে বলিনি আরাফ। আমি যা বলেছি তার একমাত্র সাক্ষী আহনাফ। আর ও কখনো স্বীকার করবে না সত্যটা, কারণ ও আমার থেকে প্রতিশোধ নিয়েছে। আসলে তোমরা সবাই স্বার্থপর। আমি তোমাদের কখনো ক্ষমা করব না। অরুণিকা আরবকে সরিয়ে দিয়ে রুমের দরজা খুলে বেরিয়ে এলো। অরুণিকা বেরোতেই রুহানি দৌড়ে তার কাছে এসে বলল। তুই আমাকে ভয় পেয়ে দিয়েছিল অরু। অরুণিকা ক্ষীণ হেসে বলল, আমার পিছু পিছু এখানে চলে এসেছিস? তোকে আমি একা ছাড়বো নাকি? অরুণিকার চোখ পড়ল দেয়াল ঘড়ির দিকে। সে অবাক কণ্ঠে বলল, রাত 10টা বেজে গেছে, আমি এতক্ষণ এখানে ছিলাম। রুহানি অরুণিকার পেছনে দাঁড়িয়ে থাকা আরাফের দিকে তাকিয়ে বলল, আমি তোকে এখানে রাখতাম না, কিন্তু তোর পেছনের লোকটা অনেক ভয়ঙ্কর। রুহানির কথায় আরাফ ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। রুহানি অরুণিকার হাত চেপে ধরে বলল, এরা তোর কাজিন ভাই, তাই এতক্ষণ বসে আছি। আর লোকটা নাকি ডাক্তারি পড়ছে, ভাবলাম তোকে আমার চেয়ে ভালো দেখে রাখবে। রুহানি এবার চাপা স্বরে বলল, বলতে পারিস এই লোকের মুখের উপর কথা বলার সাহসটা হয়নি আমার। লোকটা রাক্ষসের 1 নম্বর বাচ্চা। দরজাটা ধারাম করে যে বন্ধ করলো, বিশ্বাস কর ভূমিকম্প হলে যেমন বিল্ডিং কেঁপে ওঠে ওই রকম কেঁপেছিল আমার বুকটা। অরুণিকা পেছন ফিরে আরাফের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ আপনাদের অ্যাগ্রেসিভ হসপিটালের জন্য।
ইভান ভ্রু কুচকে বলল, একে তো তোমাকে এখানে উঠিয়ে এনেছে আরাপ, আর তুমি বলছো অ্যাগ্রেসিভ হসপিটালিটি দেখিয়েছি আমরা। তুমি যে একটা অকৃতজ্ঞ সেটা আবারও প্রমাণ করে দিলে। অরুণিকা চোখ ছোট করে বলল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি আপনাদের কাছ থেকে কোনো ফেভার নেইনি, সো অকৃতজ্ঞ হওয়ার প্রশ্নই আসে না। যতদিন আমার বাবা ছিল ততদিনের সম্পর্ক ছিল আমার সাথে চৌধুরীদের। নাও ইটস ফিনিশড। উল্টো আমার বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করার জন্য আমার নামে মিথ্যে মামলা করেছে এরা। অকৃতজ্ঞ শব্দটা দ্বিতীয়বার উচ্চারণ করার আগে নিজেদের কৃতকর্মের হিস্ট্রি ঘেটে আসবেন মিস্টার ইভান রহমান। অরুণিকা রুহানিকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তুর্য তার হাত ধরে বলল। তুমি ইভানের সাথে এইভাবে কথা বললে কেন? অরুণিকা তুর্যের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এই লাইনটা যেমন সত্য ঠিক তেমনই প্রতিটা কথারও একটা জবাব আছে। আমাকে কি বোবা মনে হয়? আমি চুপ করে শুনবো সবার কথা? আমি সেই ক্লাস 9-এ পড়া অরুণিকা চৌধুরী নই, যাকে আপনারা যা ইচ্ছে তাই শুনিয়ে নিজের রাগ ঠান্ডা করবেন না। আমি এখন আপনাদের খাই না পড়ি, তাই নেক্সট টাইম হেল্পও করতে হবে না, ঝামেলাও করতে হবে না। আপনারা আমার জন্য জাস্ট স্ট্রেঞ্জার। অরুণিকা হন হন করে বেরিয়ে পড়ল। রুহানিও তার পিছু পিছু এসে বলল। এত রাত? অরুণিকা নিজেকে শান্ত করে বলল, মামি আমাকে আজ কত কথা শুনিয়েছে, তাও আবার সেই মানুষটার সামনে, যার সামনে আমি নিজেকে শক্ত রাখতে চাই। মামি আজ আমাকে একদম দুর্বল করে দিয়েছে। মানুষটা তো এটাই চায়, সবাই আমাকে অপমান করুক, আমি দুর্বল হয়ে যাই। সে তো মনে মনে খুশিতেই আছে। রুহানি অরুণিকার হাত ধরে বলল, কিন্তু ওদের চোখে তোর জন্য আলাদা স্নেহ আছে ওরু। নয়তো মায়ের কথা শুনে তুই যখন বেরিয়ে পড়লি তখন তুর্য শেখ আর ওই শয়তানটা কি এভাবে অস্থির হয়ে তোর পিছনেই তো? অরুণিকা ভ্রুকুচকে বলল, শয়তান? আরে ওই স্যারটা, তোর ক্লাসের স্যার। আরে তোর ওই কাজিনটা। আর কি জানো, তার জীবনে এত কেলেঙ্কারি বাঁধিয়েছে। আহনাফ? রুহানি কপাল চাপড়ে বলল, কি নাম রে বাপ! আহনাফ না রেখে কালসাপ রাখা উচিত ছিল। অরুণিকা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি করেছে ও? তুই যখন বেহুশ, ওই ব্যাটা তো সেই অস্থির। এই মাত্র লেকচার দিলি না একটা লোককে। ইভান? হ্যাঁ, ওই ব্যাটাই তোকে নায়কের মতো ধরে ফেলেছিল। এরপর ওই ভয়ঙ্কর ভূমিকম্পওয়ালা লোকটা তোকে টেনে ওই নায়ক ব্যাটার কাছ থেকে নিয়ে হন হন করে এই বাসায় নিয়ে এসেছিল। তারপর আমি রুমে ঢুকে তোর ছবি দেখলাম দেয়ালে, ছোটবেলার ছবি, ওই 6 জনের সাথে। তখনই বুঝে গেছি এই 6 জনই ওই 6 জন। কিন্তু সবাই তোকে নিয়ে অনেক চিহ্নিত ছিল। তবে ওই কালসাপটা যে রুমে ঢুকলো ওইটার বেরই হয়নি। ওইটা ছাড়া বাকিরা সবাই তুই রুম থেকে বের না হওয়া অবধি পায়চারি করছিল। কেউ কারোর সাথে কথাই বলেনি। মনে হচ্ছিল অপারেশন থিয়েটারে বাইরে বসে আছি সবাই। বিশ্বাস কর, ওদের টেনশন দেখে আমার পেট কামড়ানো শুরু হয়ে গিয়েছিল। অরুণিকা হেসে বলল, বাসায় চল, এতক্ষণে হয়তো মামির পেট কামড়ানো শুরু হয়ে গেছে। ঠিক বলেছিস, বাবা ফোন করে আমাদের না পেলে মাকে জম্পে শোনাবে। আমি তো বাবাকে বলেই দেবো সব। থাক, বলিস না, শুধু শুধু ঝামেলা হবে। আসছে আমার গিন্নিমা, বেশি ভদ্রদের গালি থাবড়া পড়ে। তোর কাছে ক্ষমতা থাকলে থাবড়া খাবি না, উল্টো দিবি। এটা রুহানিস অ্যাডভাইস। অরুণিকা হাসলো। রুহানির সাথে টুকটাক গল্প করতে করতে বাসায় ঢুকলো। আতিকিয়া জাহান দুজনকে দেখে স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, তোমার মামার কল না ধরে বারবার কেটে দিচ্ছিলাম আমি। উনি যদি জানতেন তুমি বাসা থেকে বেরিয়ে গেছো তখন কি হতো? রুহানি মুখ বাঁকিয়ে বলল, ওরও তো আমাকে বলেছে বাবা ফোন দিলে আজকে সব কথা বলেই বাসা ছেড়ে চলে যাবে। তোমাকে প্রতিদিন প্রতিদিন মানুষের সামনে গিবত করে মৃত ভাইয়ের গোশত খেতে দেখাটার সহ্য হচ্ছে না ওর। আতিকিয়া জাহান ব্যস্ত কণ্ঠে বললেন, কি বলো অরুণিকা, এসব পুরুষ মানুষকে বলার বিষয়? রুহানি গালে হাত দিয়ে বলল, ও মা, কেন আজ যে 2টা পুরুষকে বলছিলে?
ওগুলো কি দেখতে তোমার মহিলা মনে হয়েছিল? তুই কিন্তু বেশি বেয়াদবি করছিস রুহু। আমি তোর মা। রুহানি কিছু বলতে যাবে, অরুণিকা তাকে থামিয়ে দিয়ে বলল, মামি যা হওয়ার হয়েছে, আমি মামাকে কিছু বলবো না। আপনি অন্তত বাইরের মানুষের সামনে আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন না। দ্বিতীয়বার বললে আমি মামাকে বলে সত্যি হোস্টেলে চলে যাব। আতিকিয়া জাহান ব্যস্ত কণ্ঠে বললেন, কি যে বলো, তুমি এভাবে চলে গেছো, আমি কি চিন্তায় ছিলাম জানো। তুমি একটু বাইরে বেরোলেই ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। এভাবে হোস্টেলে যাওয়ার কথা বলে না মা। রুহানি মুখ বাঁকিয়ে অরুণিকার হাত ধরে তাকে টেনে নিয়ে গেল রুমে। অরুণিকা রুমে ঢুকে বিছানায় বসে বলল, মাকে ভ্যাংচানো উচিত না। ভালো হইছে। মায়ের মাথায় ব্যাং থাকলে ভ্যাংচাবো না তো চুম্মা খাবো? ধুর, তুই আর এক বাদ দে। আমি একটু ঘুমাই, কাল সকালে রুদবার বাসায় যেতে হবে। কেন? স্পিকিং ক্লাসের আইডিয়া নেব। ওদের স্যারটা অনেক ভালো পড়ায়। তোদেরটা? শয়তানি করার ধান্দায় থাকে, পড়ানোর সময় কই তার। সকালে উঠে যে রুদবাদের বাসায় গেল, সন্ধ্যায় বের হলো অরুণিকা। রুদবাদের বাসা থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নামতেই সে দেখল আহনাব সিঁড়িতে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। আহনাব তাকে খেয়াল করেনি। সেই সুযোগে অরুণিকা দৌড়ে পঞ্চম তলায় উঠে চুপচাপ দাঁড়িয়ে রইল। আহনাবের মুখোমুখি যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। সে ঘাপটি মেরে বসে আছে সিঁড়ির হাতল ধরে। তখনই পঞ্চম তলা থেকে কেউ একজন বেরোলো। অরুণিকার সাথে সাথেই উঠে দাঁড়ালো, মিনমিনিয়ে বলল, পড়লাম তো বিপদে। উপরের তলা থেকে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসে। অরুণিকা তাকে দেখে সালাম দিল। মহিলাটি ভ্রুকুচকে অরুণিকার দিকে তাকিয়ে সালামের উত্তর নিয়ে সিঁড়ি বেয়ে নেমে যেতে লাগলো। অরুণিকা ভাবল এই মহিলার পিছু পিছু বেরিয়ে গেলে আশঙ্কা মুক্ত সে। যা ভাবা তাই কাজ। মহিলাটির পিছু পিছু নামতে লাগলো সে। মাথার ওড়না টেনে দিল সে। মুখটাও দেখা যাচ্ছে না এখন। সিঁড়ি বেয়ে নামতে নামতে হুট করে বিদ্যুৎ চলে গেল। অরুণিকা পরের ধাপটা না দেখে নামতে গিয়েই হুমড়ি খেয়ে পড়ল কারো গায়ের ওপর। অরুণিকা ভাবল হয়তো সে মধ্যবয়সী মহিলা। সে ব্যস্ত কণ্ঠে বলল, আন্টি সরি সরি সরি, অন্ধকারে আপনাকে খেয়াল করিনি। সোজা হয়ে দাঁড়ালো অরুণিকা। এখনো পুরো সিঁড়ি অন্ধকার। মোবাইলের টর্চ অরুণিকার মুখের উপর এসে পড়তেই সে চোখ ছোট করে সামনে তাকালো। আলোটা তার মুখের উপর পড়লেও সে ছড়িয়ে পড়া আলোতেই বুঝে গেল সে যার গায়ের উপরে পড়েছে সেই মানুষটা আর কেউ নয় বরং আহনাফি, যার মুখ না দেখার জন্য পালাচ্ছে। তার গায়েই পড়তে হলো তাকে। মাথাটা খারাপ হয়ে গেল অরুণিকার। মিনমিনিয়ে বলল, সরির মাইরে বাপ। অরুণিকা উল্টো দিকে ফিরে সিঁড়ি বেয়ে নামতে যাবে, তখনই মোবাইলের টর্চ নিভিয়ে আহনাব পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরল। অরুণিকা আহনাবের স্পর্শে স্থির হয়ে গেল। বাকশক্তি হারিয়ে ফেলেছে সে। আহনাবের হাত শক্ত করে চেপে ধরেছে। তার বড় বড় নখ দিয়ে উল্টো খামছে ধরল আহনাবের হাত। আহনাব ব্যথায় ঠোঁট কামড়ে ধরল। অরুণিকা চাপা স্বরে বলল, বদমাইশির স্বভাব এখনো যায়নি তোমার? আহনাব দাঁত কটমট করে বলল, আমাকে ধাক্কা দিলি কেন? অন্ধকারে দেখিনি, নয়তো তোমার মতো আবর্জনার 100 হাত দূরেও থাকে না কেউ। থাকতে পারিসনি সেটাই বল। তোকে থাকতেই দেই আমি। আমি মরে যাচ্ছি না থাকার জন্য। হ্যাঁ, আমি জানি কিভাবে মরে যাস আমার পাশে থাকার জন্য। অরুণিকা তাচ্ছিল্যে সুরে বলল, নিজেকে কি ভাবো তুমি? তোমার পাশে থাকার জন্য মরে যাব আমি? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। নয়তো ক্লাসে আমাকে এভাবে অ্যাভয়েড করিস কেন? আবার প্রেমে পড়বি তাই? টিনেজে তোমার মতো ফাতরা পোলার পাল্লায় পড়াটা তাও একটা কথা ছিল। এই বয়সে এসেই ফাতরামি করি না আমি। আশেপাশে অনেক স্ট্যান্ডার্ড। তোমার চেয়ে এনাফ ম্যাচিওর, এনাফ সুইট, এনাফ হ্যান্ডসাম অ্যান্ড টু মাচ জেন্টলম্যান আছে। আয়নায় নিজেকে একবার দেখে নিও মিস্টার গোবর চৌধুরী। আহনাব এবার অরুণিকাকে টেনে দেয়ালের সাথে সেটে ধরল। অরুণিকা আহনাবকে সরানোর বৃথা চেষ্টা করতে লাগলো। হুট করে আহনাব তার অধর ছুঁয়ে দিতেই চমকে উঠল অরুণিকা। গলায় কি যেন আটকে গেল তার। শব্দ বেরোচ্ছে না মুখ দিয়ে। আহনাব অরুণিকার কানে ফিস ফিস করে বলল, আমি কিন্তু আরেকটা বিয়ে করতে পারবো।
তুই পারবি তো? স্ট্যান্ডার্ড, ম্যাচিওর, সুইট, হ্যান্ডসাম, টু মাচ জেন্টল কেউ যদি তোর আর আমার সম্পর্কের সত্যটা জেনে যায়, কি হবে তোর? না এই ঘাটের থাকবি, না ওই ঘাটের। আহনাফের কথায় অরুণিকার চোখ ভিজে উঠল। সে আহনাফকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলল, যেমন অধিকার দেখাচ্ছ, মনে হচ্ছে আমি তোমার প্রথম বউ। কেন বিয়ে হয়নি আমাদের? তুমি বলছো এই কথা? হ্যাঁ, জানিস না, ভুলে গেছিস? তুমি মানো বিয়েটা? কেউ মানে? আর মানুষ আর না মানুক, তুই আরেকটা ধরবি কিভাবে আগে সেটা বল। এই বিয়ে ক্যান্সেল না হলে তো অন্য জায়গায় বসতে পারবি না। মেয়েরা দুইটা বর রাখতে পারে না বোকা। তোমার কি মনে হয় আমি বসে থাকবো? আমি আর একটু লম্বা হই, তোমার পা ভেঙে তোমার হাতে ধরিয়ে দিব। 1 টাকাও দেব না আমি তোকে। তোমার দেয়া পয়সার ভাঙা টুকরোটাও লাগবে না আমার। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় সিঁড়ির সবকটা বাতি জ্বলে উঠল। অরুণিকা আহনাফের চোখের দিকে তাকিয়ে রইল। আহনাফ সাথে সাথে ছেড়ে দিল অরুণিকাকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল সে। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, তুমি এত বছর পর আজ কেন এই কথা তুললে? আহনাফ কোনো উত্তর দিল না। সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। অরুণিকা দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। তার ঝাপসা চোখ দুটির সামনে অস্পষ্ট একটা রাত ভেসে উঠল। অরুণিকা চোখ বন্ধ করে রাখলো। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেতে চোখ খুলে তাকালো সে। সামনে আরাফকে দেখে তড়িঘড়ি করে চোখ মুছে নেমে পড়ল সিঁড়ি বেয়ে। আর আরাফ ভ্রু কুঁচকে অরুণিকার যাওয়ার পথের দিকেই তাকিয়ে রইল। ক্যান্টিনে বসে আছে অরুণিকা, তার হাতে একটি বই। অরুণিকার মনোযোগ সেই বইয়ের পাতায় স্থির। মৃদুমন্দ সমীরণ ছুঁয়ে দিয়েছে অরুণিকার খোলা চোল, তার ঠোঁটে উজ্জ্বল হাসি। হঠাৎ পাশে কারো উপস্থিতি অনুভব করল সে, কিন্তু পাশ ফিরে তাকালো না। এখনো বইয়েই তার পুরো মনোযোগ আটকে আছে। পাশের মানুষটি অরুণিকার দিকে ঘুরে বসলো। অরুণিকা বুঝতে পেরে কিঞ্চিত দূরত্ব রেখে বসলো, তবুও পাশ ফিরে তাকালো না। তখনই পাশের মানুষটি বলে উঠল, তোমাকে লাল রঙে বেশ মানায়। অরুণিকা চমকে উঠল। পাশ ফিরে দেখলো ইমান বসে আছে। ইমানের ঠোঁটে স্মিত হাসি। অরুণিকার খোলা চুলে নৃত্য উপভোগ করছে সে। দু একটা চুল অরুণিকার নাকের ডগায় আশ্রয় নিতে যাবে, ইমান তখনই তা হাত দিয়ে সরিয়ে দিল। অরুণিকা চোখ বড় বড় করে তাকালো ইমানের দিকে। 4 চোখের মিলন ঘটল শুধু, কেউ উচ্চারণ করল না এক বাক্য। ইমান অনেকক্ষণ ধরে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা এবার ইতস্তত বোধ করল। সে মুখ ঘুরিয়ে নিয়ে সামনে তাকাতেই দেখলো ইভান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। ইভানকে দেখে উঠে দাঁড়ালো সে। ইমানও সাথে সাথে উঠে দাঁড়ালো। অরুণিকা ইমানকে উঠে আসতে দেখে বলল, আপনি বসুন, আমার ক্লাস আছে। ইমান হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, ক্লাস টাইম তো শুরু হয়েছে অনেক আগে, মাঝখানে গেলে তো বকা খাবে। অরুণিকা পাল্টা জিজ্ঞেস করল, আপনার ক্লাস নেই? না, ফার্স্ট ক্লাস হচ্ছে না আজ। তোমাদের ফার্স্ট ক্লাস নেই? আছে। তো এখানে কি করছো? বই পড়ছিলাম। আমি তো বিরক্ত করলাম? না, বই পড়তে পড়তে সময় কখন চলে গেল খেয়াল করিনি। একটা গুড নিউজ আছে, শুন জানো? কেমন গুড নিউজ? ইমান অরুণিকার সামনে দাঁড়িয়ে বলল, ক্যাম্পাসে স্টুডেন্টদের জন্য বাসের ব্যবস্থা করেছে। কবে থেকে? ওই কিছুদিনের মধ্যেই। ভালো তো। ইমান মৃদু হেসে বলল, এখন থেকে আমরা একসাথে যেতে পারছি। অরুণিকা ইমানের দিকে তাকাতেই ইমান চোখ সরিয়ে নিল। অরুণিকা হঠাৎ আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করল, স্যারদের বাস আলাদা হবে তো? ইমান ভাবুক কণ্ঠে বলল, হয়তো শুরুতে সবাই একসাথেই যাবে। বাস কি এতগুলো দেওয়া সম্ভব? রুট অনুসারে কয়েকটা দেবে। স্যার ম্যামরা হয়তো সামনে, স্টুডেন্টরা পিছনে বসবে। অরুণিকা স্বস্তির শ্বাস ছেড়ে বলল, পেছনে বসলে তো ভালোই। আমি কিন্তু তোমার জন্য খুশি হয়েছি। অরুণিকা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আমার জন্য কেন? রুতবার অপেক্ষায় বসে থাকতে হবে না তোমার। অরুণিকা মৃদু হাসল। ইমান বইটি দেখিয়ে জিজ্ঞেস করল, বইটা কি নিয়ে? অরুণিকা লাজুক হেসে বলল, প্রেমের। ইমান বুকে হাত গুজে বলল, তুমি প্রেমের গল্প পড়ো? হ্যাঁ, সবই পড়ি।
তাদের কথা মাঝপথেই থেমে গেল ইভানের আগমনে।